স্বাগতম, নমস্কার। একটা ভোট গেল পশ্চিমবঙ্গে, তো কাজেই এই ভোটের বাতাবরণে প্রায় 2 মাস চেনা চিত্র অজানা গল্প থেকে আমরা একটু দূরে সরে গিয়েছিলাম। মানে ভোটের মুডে আপনাদের কতটা ভালো লাগবে বা লাগবে না সেটা তো জানি না, তবে আবার ফিরে এলাম আজ থেকে। দেখুন, এই সময় কিন্তু সারা বিশ্বব্যাপী একটাই খবর, বিশ্বকাপ। অবশ্য আমি যখন এসে উপস্থিত হয়েছি তখন ফাইনালটুকুই বাকি, আর এক তৃতীয় পজিশন বা থার্ড পজিশন। তো সুতরাং এই কি খেলা হলো, কি বৃত্তান্ত, এই ব্যাপার স্যাপারগুলোর মধ্যে আমি খুব একটা ডিটেলে যেতে চাইছি না। আমি কতগুলো বিষয় আপনাদেরকে খালি বলতে চাই যে 1930 মানে আজ থেকে 96 বছর আগে বিশ্বকাপ শুরু হয়েছিল কিন্তু উরুগুয়েতে, মন্টিভিডিওতে। তাহলে আর 4 বছর বাদে যে বিশ্বকাপ হবে সেটা উরুগুয়েতে হচ্ছে না, কিন্তু উরুগুয়েতে প্রথম খেলাটি রাখা হচ্ছে। আর তাছাড়া ইউরোপ বা এশিয়ার বিভিন্ন দেশে, যতটুকু এখনো শুনতে পাচ্ছি, যে 4-5টি দেশে বিশ্বকাপ হবে। তো মেনলি ফাইনালগুলো ইউরোপে হবে, ইটালি বা স্পেন, এটাকেই ধরে রাখা হয়েছে। এখন কথাটা হচ্ছে যে দেখতে দেখতে 96টা বছর বিশ্বকাপের যে হয়ে গেল, তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসের মধ্যে আপনাদের নিয়ে গিয়ে বোর করতে চাই না, তবে কয়েকটা কথা বলতে চাই। দেখুন, প্রথম যখন বিশ্বকাপ শুরু হয়েছিল তখন পোশাক আশাক বা আজকের দিনের আধুনিকতার ব্যাপার তো ছিলই না। তখন ফুটবলের ওজন ছিল বেশি, চামড়ার ফুটবল থাকতো, সিনথেটিক ফুটবল নয়, এবং বেশ ভারী। ভেতরে ব্লাডার থাকতো, পাম্প করে সে ফুটবল ফোলানো হতো, এবং যে বুটে খেলা হতো সে বুটটাও খুব ভারী থাকতো আর খুব শক্ত। বুটগুলোকে ভিজিয়ে রাখতে হতো, ভিজিয়ে রাখা বুটকে বেঁধে পাটা বেশ ভারী হতো। মানে তখনকার দিনে যারা ফুটবল খেলতেন, শিল্প বা শৈল্পিক ব্যাপার তো ছিলই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের দৌড়ঝাঁপের সঙ্গে একটা ভারী বুট কিন্তু দৌড়াদৌড়ি করত। এটা 1930-এর কথা। এবং 1930-এর পর থেকে যত দিন গেছে তত পাল্টাতে গেছে। 1983-তে কিন্তু ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের দেশ সেরা খুব একটা কাউকে পাওয়া যায়নি, মানে পাওয়া যায়নি। তখন আফ্রিকাকেও ডাকা হয়নি, এশিয়াকেও ডাকা হয়নি, টাকার মতন পরিস্থিতিও ছিল না। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তারপরে তো আর কয়েক বছর বাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধও শুরু হলো, তো সে বাদ দিন। তো তখন ওই ইউরোপের দেশগুলো আর ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশ, যেমন ধরা যাক আর্জেন্টিনা প্রথম থেকেই খেলছে, ব্রাজিল ছিল, তাছাড়া উরুগুয়ে তো ছিলই, উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এখন যে ফুটবলটা হচ্ছে সেটা আধুনিকতম, যেখানে শিল্প বা শিল্পকলার কোনো ব্যাপার নেই। সে ব্যাপারে পরে আসছি, আগে একটা কথা আপনাদের বলে দিই। প্রথম যখন ফুটবল খেলা শুরু হয় তখন কিন্তু বর্ণবিদ্বেষ ছিল সাংঘাতিক, অকল্পনীয়, যার জন্য আফ্রিকার দেশগুলোকে ডাকা হতো না। কারণ আপনারা জানেন যে তখন ভারতবর্ষ পরাধীন ছিল, এবং ভারতবর্ষের মতন আফ্রিকার বহু দেশ পরাধীন ছিল। ভারতবর্ষ যেমন ব্রিটিশদের অধীনে ছিল, তেমন আফ্রিকার দেশগুলোর কিন্তু একটা বড় অংশ ছিল ফ্রান্সের দখলে, কিছু অংশ ছিল আপনার নেদারল্যান্ডের দখলে বা হল্যান্ডের দখলে। মানে এই যে দেশগুলো রয়েছে তার মধ্যে ব্রিটেন বা ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, পর্তুগিজ বা পর্তুগাল, আমেরিকা, ইটালি, এই কটা দেশ কিন্তু বিভিন্ন দেশ দখল করেছিল এবং তাদের সাম্রাজ্য সেখানে স্থাপন করেছিল। এবং বলাই বাহুল্য যে আফ্রিকাই ছিল তাদের টার্গেটেড প্লেস। আমেরিকা কখনো ওইরকম আলাদাভাবে কিন্তু আফ্রিকা দখল করতে যায়নি, কিন্তু আফ্রিকা থেকে কালো চেহারার মানুষগুলোকে, যারা অসম্ভব খাটতে পারে, পরিশ্রমী, তাদেরকে তুলে নিয়ে এসেছিল। এবং আপনারা তো জানেন যে আঙ্কেল টমাস কেবিনের সেই বিখ্যাত গল্প, যেখানে দেখা যেত যে কি মানে চরম অত্যাচার করা হতো তাদের উপর, তারা কৃতদাস ছিল, কেনা হতো। 1930-এ যেই বিশ্বকাপটা হয়েছিল, সেই বিশ্বকাপে যারা ফুটবল খেলেছিল মূলত তারা সাদা চামড়ার, কালো খুব একটা পাওয়া যায়নি। তারপরে দিন পাল্টেছে, নিশ্চয়ই পাল্টেছে। ধীরে ধীরে ভারত স্বাধীন হয়েছে, ভারতের মতন এদিকে থাকা চায়নার মধ্যে একটা স্বাধীনতা এসছে, কমিউনিজম এটসেট্রা। এবং তার সঙ্গে সঙ্গে এই আমাদের আফ্রিকা,
যেখানে দুটো দেশ তো দীর্ঘদিন, দুটো কেন তিনটে দেশ তো দীর্ঘদিন ব্রিটেনের আন্ডারে ছিল, কিন্তু ফ্রান্স আস্তে আস্তে গুটিয়ে নেয় তাদের নিজেদেরকে এই আফ্রিকার দেশগুলো থেকে। কিন্তু ওই একই ব্যাপার, মানে ব্রিটিশরা চলে যাওয়ার আগেও কালোদেরকে নিয়ে গিয়েছিল তাদের দেশে, ফরাসিরা তো মানে বিরাট ভাবে তাদের নিয়ে গিয়েছিল। এই যে মরক্কো বলে যে দেশটি এবার খেলে গেল দুর্দান্ত ফুটবল, আলজেরিয়া, এই আলজেরিয়া এবং মরক্কো হচ্ছে প্রায় ইউরোপ লাগানো দুটি দেশ, বেসিক্যালি ইসলামিক দেশ, কিন্তু এদের খেলোয়াড়রা কিন্তু আজকে ফ্রান্সে একদম টকবক করে ফুটছে। এই এমবাপে বলুন বা জিনেদিন জিদান বলুন, ফ্রান্সে যারা ফুটবল এই মুহূর্তে খেলছে তাদের অধিকাংশই কিন্তু মুসলিম এবং আফ্রিকান, কারণ তারা কালো মানুষদেরকে দিয়ে কিন্তু বিগত বেশ কয়েকটা টুর্নামেন্ট বা বেশ কয়েকটা বিশ্বকাপ তারা খেলিয়ে দিল, এবং তারা তো চ্যাম্পিয়ন হয়ে দেখাচ্ছে যে কিভাবে তারা খেলতে পারে বা না পারে। কিন্তু এই কালো মানুষদেরকে পাওয়া যেত মূলত আপনার ফ্রান্সে পাওয়া যেত, ব্রিটেনে পাওয়া যেত, ব্রিটেন ক্রিকেট টিমেও তো পাওয়া যেত, তারপরে আপনার আর কোন দেশ, বেলজিয়ামে পাওয়া যেত, বেলজিয়ামের মধ্যেও কিন্তু অনেক কালো প্লেয়াররা খেলেছে। আর এই নেদারল্যান্ড দখল করেছিল সুরিনাম বলে একটি জায়গা। সুরিনামটা কিন্তু আফ্রিকায় নয়, সুরিনামটা হচ্ছে গিয়ে আপনার ল্যাটিন আমেরিকা, ব্রাজিলের ঠিক উপরে একটা জায়গা, সেটা হচ্ছে সুরিনাম, সেটা কিন্তু হল্যান্ডের দখলে ছিল। তো সেখান থেকেও কালো মানুষদেরকে তারা নিয়েছিল, ফলে হল্যান্ডে কিন্তু চিরকালই কালো খেলোয়াড়রা খেলে গেছে। আর আমেরিকাতে তো আপনারা জানেন যে কালোরাই আমেরিকার খেলাধুলোটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। ফুটবল বলুন, দৌড়ঝাঁপ বলুন, এত যে তারা মেডেল পায় অলিম্পিকে, তার অধিকাংশ কিন্তু কালোদের দখলে, এটা ভুলে গেলে চলবে না। যাই হোক, তো এবারের বিশ্বকাপে আমরা যেটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এবার কিন্তু জয় জয়কার কালোদের, মানে সেটা ফ্রান্সে যেমন অনেক খেলোয়াড়দের মধ্যে এমবাপে আজকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তো বলা যেতেই পারে, মেসির সঙ্গে একই সাথে তার নাম উচ্চারণ করা হয়। তারপরে ধরুন ইয়ামেল, স্প্যানিশরা কি করে কালোদের নিয়ে আসলে আমার জানা নেই প্র্যাকটিক্যালি, কিন্তু ইয়ামেল কিন্তু কালোদের মধ্যেই পড়ে, আফ্রিকান, মানে তার বেস লাইনটা বা আফ্রিকান। ব্রিটেনে তো ছিলই, অনেক খেলোয়াড়ই সেখানে কালো আমরা দেখেছি। তো সুতরাং এবারের বিশ্বকাপ কিন্তু কাঁপিয়েছে কালোরা, এবং তাদের ক্রীড়া শৈলীর সঙ্গে তাদের দেহের গঠন, তাদের দৌড় এবং শক্তি, এইটাই কিন্তু ধীরে ধীরে ফুটবলকে সমৃদ্ধ করেছে। এবং আমি খুব অবাক হয়ে যাই যে জার্মান কিন্তু দেশ দখল বলতে তারা কিন্তু টিপিক্যাল আফ্রিকার দিকে যায়নি, তারা ইউরোপের দেশগুলোকেই দখল করেছিল। বিশেষ করে ধরুন পোল্যান্ড বলুন, অস্ট্রিয়া বলুন, ওই দিককার পূর্ব ইউরোপের দেশগুলো দখল করেছিল। কিন্তু তাদের দলেও আমরা দেখতে পেয়েছি যে ব্ল্যাকেরা খেলছে। ব্ল্যাক মানে হচ্ছে গিয়ে বলা যেতে পারে কালো সোনা বা কুচকুচে কালো কয়লার মতন যাদের গায়ের রং, এবং তারাই ঐতিহ্য বহন করেছে কিন্তু বিশ্বের ফুটবলকে। তো সুতরাং আমরা অবাক হয়ে দেখলাম যে স্পেনেও কিন্তু কালো খেলোয়াড়রা খেলেছে, ইটালিতেও খেলছে, যদিও গত দুটো বিশ্বকাপ জুড়ে ইটালিকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু যাই হোক, তো আজকে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে আগামী দিন ফুটবলটা কি তাহলে কালোদের হাতে চলে যাবে বা কালোদের পায়ে চলে যাবে? সেদিকেই তো এগোচ্ছে, কারণ তারা যে খেলাটা খেলছে, ইতিমধ্যে অলিম্পিকে আমরা দেখেছি যে কালোরাই দৌড়ঝাঁপ করে সমস্ত মেডেল পাচ্ছে, তেমন বিশ্বকাপ পেতে গেলে কালোদের দরকার। এটাও কিন্তু আরেকবার প্রমাণিত হয়ে গেল 2026-এর বিশ্বকাপে। খেলা কেমন এনজয় করলেন জানি না, তবে বাঙালিরা এবার খুব হতাশ করেছে যে বাঙালিরা রাত জেগে জেগে খেলা দেখতেন, কিন্তু কি করবেন, আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় এমন বিদঘুটে সময় ফুটবলের খেলার টাইমিং করা হয়েছে যে বেচারা বাঙালি কখনো 9:30, কখনো 10:30, কখনো 1:30, কখনো রাত 3টে, কখনো ভোর 4:30, এই ধরনের বিদঘুটে টাইমের জন্য এবার কিন্তু বাঙালি দর্শক এবারকার বিশ্বকাপে সবচাইতে কম ছিল অন্যান্য বছরের তুলনায়, মানে অন্যান্য বিগত দিনগুলোর তুলনায়। বাঙালি জাগুন, শুধু রাজনীতি করলেই হবে, শুধু রাজনীতির কচকচানিতেই থাকলে হবে? আবার খেলার আসরে আসুন, কারণ বাঙালির সেরা তো
ফুটবলই। শেষ করছি, নমস্কার।